তো আজকে টপিকের নাম হচ্ছে গসেস থিওরেম। এই গসেস থিওরেম পড়ার আগে আমাদের জানতে হবে ইলেকট্রিক ফ্লাক্স কি। হেডিং করো প্রত্যেকে, ইলেকট্রিক ফ্লাক্স। ক্লিয়ার? ইলেকট্রিক ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফাই নামক একটা সিম্বল ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এই ইলেকট্রিক ফ্লাক্সটা কি? আমি যদি একটা পজিটিভ চার্জ নিয়ে নিই, পজিটিভ চার্জ থেকে কিছু লাইনস অফ ফোর্স বেরোয়। এই তীর চিহ্নগুলো যে দেখছো, এরা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সেস। শুধু এই চারটে নেই, আরও আছে। এবং তুমি বেসিক্যালি এতটা পাবে যে গুনতে গুনতে তোমার হয়তো মাথার চুল পেকে যাবে, এতগুলো আছে, গোনা যাবে অ্যাটলিস্ট। দেখতে পাচ্ছ এই পজিটিভ চার্জ থেকে লাইনস অফ ফোর্সগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটার মানে কি? পজিটিভ চার্জ হচ্ছে একটা ডাইভার্জিং চার্জ। ডাইভার্জ মানে ছড়িয়ে দেওয়া। তো পাশে সবাই লিখে নাও, ডাইভার্জিং চার্জ। ওকে, আচ্ছা, আমি আরেকটা চার্জ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ চার্জে কি হয়? এই লাইনস অফ ফোর্সগুলো ভেতরের দিকে এন্টার করে। এই জন্য এই চার্জকে নাম দেওয়া হয় কনভার্জিং চার্জ। ক্লিয়ার? যদি আমি দুটো চার্জকে পাশাপাশি রাখি তাহলে কি দেখতে পাবো? যে প্লাস চার্জ থেকে লাইনস অফ ফোর্সগুলো নেগেটিভ চার্জের দিকে চলে আসছে এবং একটা ক্লোজড লাইন তৈরি করবে। ওকে, এর ক্যারেক্টারিস্টিক্স কি? দুটো লাইনস অফ ফোর্স কোনোদিনও একে অন্যকে টাচ করতে পারবে না। যদি টাচ করে তাহলে আমার একটা পয়েন্ট থেকে দুটো ডাইরেকশন আসবে, যেটা ফিজিক্সে ইম্পসিবল। একটা পয়েন্ট একটা মাত্র ইলেকট্রিক ফিল্ডে ডাইরেকশন দেবে। ওকে, তাহলে এই দুটো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এর পরের ক্ষেত্রে আমরা কি নেব? একটা আমরা কন্টেনার রাখছি, এটা হচ্ছে চার্জ কন্টেইনার। ওকে, এই চার্জ কন্টেনারের মধ্যে থাকতে পারে নেগেটিভ চার্জ অথবা পজিটিভ চার্জ। একটা দুটো চার্জ না, কিন্তু একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো চার্জ থাকে। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি পজিটিভ চার্জ নিয়ে ক্যালকুলেশন করা হবে। ওকে, তো কিছু পজিটিভ চার্জেস আমরা এখানে ড্র করে নিই। তাহলে একটা পজিটিভ চার্জ থেকে অনেক লাইনস অফ ফোর্স বেরোয়, অনেকগুলো পজিটিভ চার্জ থেকে অনেক অনেক লাইনস অফ ফোর্স বেরোবে। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে একটা এই টাইপের রিজিয়নের মধ্যে অনেকগুলো লাইনস অফ ফোর্স আছে, আরও ওপরে নিচে বাঁদিকে তার এই পাশে এই পাশে অনেক লাইনস অফ ফোর্স থাকবে। আমরা সেগুলো অ্যাকাউন্টে রাখছি না, একটা পার্টিকুলার পোর্শনকে অবজার্ভ করছি। এই পোর্শনের মধ্যে আমি একটা সারফেস নেব, এটা হচ্ছে একটা সারফেস। বেসিক্যালি সারফেসকে আমরা রিপ্রেজেন্ট করি এ দিয়ে বা এস দিয়ে। এ ফর এরিয়া, সারফেস এরিয়া, আর এস দিয়ে সারফেসের যেহেতু নামটা আছে তো এসটা লিখতে পারি। আমি এখানে এস লিখলাম। এখন জানতে হবে যে এই সারফেসটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি একটা ভেক্টর কোয়ান্টিটি। বলো দেখি, সারফেস স্কেলার হবে নাকি ভেক্টর হবে? সারফেস থেকে আমরা বেসিক্যালি কি পাই? সারফেস এরিয়া, এরিয়া আসছে, তাহলে এরিয়া হবে ভেক্টর নাকি স্কেলার? কোনটা? না, এরিয়া হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর? কারণ অনেকগুলো এরিয়া দিয়ে তুমি একটা ভলিউম তৈরি করতে পারো। ঠিক আছে, তো এরিয়া মনে রাখবে অলওয়েজ একটা ভেক্টর কোয়ান্টিটি। আর যদি এরিয়া ভেক্টর কোয়ান্টিটি হয়, তাই জন্য আমাকে এরিয়ার মাথার ওপরে একটা ভেক্টর সাইন দিতে হবে, মানে একটা অ্যারোহেড দিতে হবে। আন্ডারস্টুড? যদি ভেক্টর হয় তাহলে ভেক্টরের দুটো পার্ট আছে, একটা তার ম্যাগনিটিউড মানে মান, আরেকটা হচ্ছে ডাইরেকশন মানে দিক। ঠিক আছে, তো আমি যদি এস কে রিপ্রেজেন্ট করি
তাহলে এস কে আমি ভেঙে লিখতে পারবো, মানে এস ভেক্টরকে ভেঙে লিখছি এস, আর তার সাথে হচ্ছে গিয়ে এস ক্যাপ, যেখানে এই সিম্পল এস যেটা আছে সেটা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে, আর এস ক্যাপ ভেক্টর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। গট ইট? তাহলে এই যে আরবিট্রারি আমরা একটা এরিয়া কল্পনা করে নিয়েছি, তার নিশ্চয়ই ডাইরেকশন আছে। এখন একটা আরবিট্রারি শেপে ডাইরেকশন ডিফারেন্ট হতে পারে। আমরা ক্যালকুলেশনের জন্য তাদের মধ্যে একটা ডাইরেকশনকে চুজ করছি। কোন ডাইরেকশন চুজ করব? তার জন্য এই বড় এরিয়ার মধ্যে থেকে আমাকে একটা ছোট্ট দেখে খণ্ড কল্পনা করে নিতে হবে। ঠিক আছে? যত ক্ষুদ্র স্মল পারবা তত মনে রাখবা ক্যালকুলেশনের জন্য সেটা খুব ভালো। তো আমি এখানে একটা ছোট্ট দেখে এরিয়া কল্পনা করলাম। হ্যাঁ, যে এরিয়ার আমি নাম দেবো হচ্ছে ডিএস এরিয়া। তাহলে এই ডিএসটাও নিশ্চয়ই একটা ভেক্টরই হবে, কারণ ভেক্টর থেকে আমরা ভেক্টর পাচ্ছি। মাথায় আমি একটা ভেক্টর সাইন দিয়ে দিলাম। এই ডাইরেকশন লাগবে। ডাইরেকশন কোথা থেকে পাবো? এটা হচ্ছে তার ডাইরেকশন, আমি ধরলাম ডান দিকে ডাইরেকশন দিচ্ছে। ঠিক আছে? ডাইরেকশনকে বোঝানোর জন্য আমরা ডিএস ক্যাপ ইউজ করতে পারি, অথবা আমি এখানে এস ক্যাপ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আন্ডারস্টুড? কারো যদি মনে হয় যে আমি এখানে ডিএস লিখে তারপরে মাথায় ক্যাপ দেবো, সেটাও পসিবল। ওকে, ডাইরেকশন পেয়ে গেছি। আচ্ছা, এবার ভেবে দেখো যে এই রিজিয়নের মধ্যে অনেকগুলো লাইন্স অফ ফোর্স আছে যেগুলো এই পজিটিভ কন্টেনার থেকে বেরিয়েছে। তাদের মধ্যে একটা লাইন্স অফ ফোর্স আমি ধরছি যেটা এই পজিটিভ কন্টেনার থেকে বেরিয়ে এই ডিএস এরিয়ার মধ্যে দিয়ে পাস করে গেছে। ওপর দিয়ে ঢুকলো, লাইন্স অফ ফোর্সটা ঢুকলো আর তার ব্যাক সাইড দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে? ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বেসিক্যালি আমার কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের একটা ডাইরেকশন দেয়। ইলেকট্রিক ফিল্ড মিনস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ক্যাপিটাল ই দিয়ে। আন্ডারস্টুড? তাহলে এখন ওই ডিএস এর ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের মধ্যে দেখো একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। এই অ্যাঙ্গেলটার নামকরণ করো, এর নাম দাও থিটা। ক্লিয়ার? তাহলে থিটা কি হচ্ছে এখানে লিখে নি চট করে। থিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক field intensity and direction of area vector. Understood everyone? Okay, এবার আসলো হচ্ছে গস। গস কি বললো যে আপনি যখন থিটা পেয়ে গেছেন, ই পেয়ে গেছেন আর ডিএস বা এস পেয়ে গেছেন, তখন আপনি কাউন্ট করতে পারবেন যে কতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পারপেন্ডিকুলারলি ওই ডিএস বা এস কে ছেদ করে গেছে। ওকে, আমি যদি একটা সিম্পল একটা শিট রাখি এখানে, তাহলে কিছু লাইন্স অফ ফোর্স তারা তো একটা তীর চিহ্নের মতো ওপর থেকে নিচের দিকে এইভাবে মানে বিঁধতে পারে, বা কিছু লাইন্স অফ ফোর্স ওপর থেকে লম্বভাবে বিঁধতে পারে। আমার যে লাইন্স অফ ফোর্সগুলো লম্বভাবে বিঁধছে সেগুলো খুব সোজা, সেগুলো নিয়ে ক্যালকুলেশন করা কোনো ডিফিকাল্ট ইস্যু না। বাট যেগুলো একদম টিল্ট হয়ে, এটাকে টিল্ট হওয়া বলে, তির্যকভাবে এসে বিঁধছে, সেগুলোর জন্য আমার থিটা কনসেপ্ট লাগবে। কোন থিটা লাগবে? কস থিটা লাগবে, এটা আসছি পরে। আন্ডারস্টুড? গস বলল এখানে যদি আমি ডিএস এরিয়ার মধ্যে দিয়ে ডি ফাই নামক কোনো কোয়ান্টিটি পাই, ডি ফাইকে আমরা কি বলবো? ফাইয়ের রেসপেক্টে আমরা কি নাম দিয়েছিলাম? ইলেকট্রিক ফ্লাক্স, অনেক বড় রিজনের জন্য। তাহলে ডি ফাইয়ের জন্য আমরা কি নাম দেব? ইলেকট্রিক ফ্লাক্স ফর এ স্মল এরিয়া বা স্মল রিজিয়ন। ওকে, যেটা ডিএস এর মধ্যে দিয়ে যেটুকু লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে। হ্যাঁ, ডি ফাই হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ
ফোর্স পাসিং থ্রু এরিয়া ডিএস। ওকে, আর তার সাথে লিখতে হবে পারপেন্ডিকুলারলি। আন্ডারস্টুড? এই পারপেন্ডিকুলার ওয়ার্ডটার নিচে প্রত্যেকে এটা আন্ডারলাইন করে দাও। কেন? কারণ আমি সেই সমস্ত ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলোকে নেব যেগুলো পারপেন্ডিকুলারলি ডিএস কে পাস করে চলে যাচ্ছে। যেগুলো তির্যকভাবে এসে পাস করছে সেগুলো আমাদের কিন্তু কাউন্টের মধ্যে আসবে না। হোমাইয়া বুঝতে পেরেছ? আমি কোনগুলো নেব? যেগুলো লম্বভাবে বিঁধবে, লম্বভাবে পাস করে যাবে সারফেসকে। যেগুলো তির্যকভাবে পাস করে যাবে সেগুলো আমি নেব না প্রাইমারিলি। হ্যাঁ, ওদের সেকেন্ড স্টেপে নিতে পারি, যদি কস থিটা দিয়ে ওদেরকে লম্ব করা যায় তবে নিতে পারবো। ফর এক্সাম্পল, এটা দেখে নাও কি করে নিতে পারি। এটা সারফেস আমি কল্পনা করলাম, এখানে কতগুলো স্ট্রেট লাইন বলতো পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে এই সারফেসটাকে? 3টে। যদি আমি ফ্লাক্স কাউন্ট করি তাহলে ফ্লাক্স কত আসবে? 3, কারণ 3টে লাইন্স অফ ফোর্স আসছে। জাস্ট টোটাল নাম্বার, এটা একটা সংখ্যা মাত্র। আচ্ছা, এবার যদি কোনো লাইন্স অফ ফোর্স এইভাবে তির্যক করে পাস করে, তির্যক হয়ে পাস করে সারফেসে, তাহলে সেটা কি আমাদের কাউন্টের মধ্যে আসবে? আনসার হচ্ছে আসবে না। কিন্তু এটাকে আমি আনতে পারবো জোর করে। কিভাবে আনবো? আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, ফর এক্সাম্পল একটা স্ট্রেট লাইন ড্র করলাম, মাঝখানে আমি একটা অ্যাঙ্গেল কনসিডার করলাম থিটা। ঠিক আছে, আমি ভ্যালু দিলাম যে এটা যদি ই ভেক্টর হয় তাহলে ওপরের দিকে আসবে ই কস থিটা। তখন আমি ই কস থিটাকে নিতে পারি। তাহলে 3টে নর্মালি আসছিল, একটা তির্যকভাবে আসছিল, তির্যক লাইনটাকে আমরা জোর করে উঠিয়ে লম্ব করলাম, তখন সেটা আমরা কাউন্টের মধ্যে আনতে পারি। মানে একটাও ছাড়ছি না, কিন্তু সবগুলোকে ধরে নিচ্ছি। ওকে, এই পার্টিকুলার কেসে ডি ফাই একটা ইকুয়েশন সাবমিট করে। কি ইকুয়েশন দেবে দেখে নেওয়া যাক। ডি ফাই ইকুয়েশন হচ্ছে ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আই থিঙ্ক আমাদের ডট প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে। ডট প্রোডাক্ট একটা স্কেলার প্রোডাক্ট। ওকে, তার মানে ই ভেক্টর অ্যান্ড ডিএস ভেক্টর মিলে যে ডট প্রোডাক্ট করে আমরা ডি ফাইটা পাচ্ছি, ডি ফাই নিজে একটা স্কেলার কোয়ান্টিটি। আন্ডারস্টুড? যদি আমি এই ডট প্রোডাক্টটাকে ভেঙে দিই তখন আসবে ই ডিএস কস থিটা। এখানে থিটা লিখেছি এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল। আন্ডারস্টুড এভরিওয়ান? ওকে, এবার আমি ফ্লাক্স পেয়ে গেছি, একটা ছোট্ট বা স্মল রিজনের জন্য ফ্লাক্স পেয়ে গেছি। যখনই ফিজিক্সে কোনো নতুন কোয়ান্টিটি পাই আমরা, তখন তার ইউনিট আর ডাইমেনশন জানতে হয়। এটা আমাদের প্রাইমারি গোল। তাই পরের স্টেপ আমাদের কি হবে? ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট আর ডাইমেনশন জানা। ওকে, তাহলে প্রথমে আমরা লিখে নিই হচ্ছে ইউনিট অফ ফাই। কেউ বলতে পারবে ইউনিট অফ ফাই কি হবে? চলো, ফাইয়ের অ্যাকচুয়াল ইকুয়েশন আমরা কি পেয়েছি? ডি ফাই ইকুয়ালস টু ই ডি এ কস থিটা। ক্লিয়ার? এখানে কস থিটা এটা একটা সংখ্যা। যদি কস 30 দিই তাহলে কত ভ্যালু হবে? √3/2। যদি কস 60 দিই কত ভ্যালু হবে? হাফ। সংখ্যার কোনো কিন্তু ইউনিট হয় না, তাই তো? আচ্ছা, তাহলে আমি যদি এই ফ্লাক্সের ইউনিট বের করতে চাই তাহলে আমার কাছে ইউনিট কার কার আসবে? ইউনিট অফ ই, দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? অ্যান্ড তার সাথে মাল্টিপ্লাই করতে হবে ইউনিট অফ ডিএ। ডিএ কি অ্যাকচুয়াল? ডিএ হচ্ছে এরিয়া। তাহলে ইউনিট অফ এরিয়া মাল্টিপ্লাই করব, এখানে আসবে ইউনিট অফ এরিয়া। গট ইট এভরিওয়ান? আর থিটা যে আছে, কস থিটা যে আছে, তার কিন্তু কোনো ইউনিট হবে না, কারণ ওটা একটা সংখ্যা মাত্র। এবার যদি আমরা এসআই সিস্টেমে ইউনিট খোঁজার চেষ্টা করি তাহলে ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড কি পাবো এসআই সিস্টেমে? কে বলতে পারবে?
Newton per coulomb. Okay, unit of electric field in SI is Newton per coulomb. আর ইউনিট অফ এরিয়া কি আসে এসআই সিস্টেমে? মিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে দেব হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি ইউনিট কি আসলো? নিউটন ডট মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার -1 অথবা ডিভাইডেড বাই সি বা পার কুলম্ব, যা ইচ্ছে। এই একই ইউনিটকে যদি আমরা সিজিএস সিস্টেমে রিপ্রেজেন্ট করি তাহলে কি পাবো দেখে নেই। সিজিএস সিস্টেমে আসবে নিউটনের রিপ্লেসমেন্টে আসবে ডাইন, কুলম্বে রিপ্লেসমেন্টে আসবে স্ট্যাট কুলম্ব, আর মিটারের রিপ্লেসমেন্টে আসবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? ডাইন ডট সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই স্ট্যাট কুলম্ব। কারো যদি মনে হয় রিলেশনশিপ বের করবা তাহলে নিউটন ইকুয়ালস টু কত ডাইন, 1 কুলম্ব ইকুয়ালস টু কত স্ট্যাট কুলম্ব, 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার, রেসপেক্টিভ পুট করতে গেলেই তোমাদের রিলেশনশিপ চলে আসবে। নেক্সট আমরা কি শিখবো? ডাইমেনশন। এরপরে স্টেপ ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, তো ইলেকট্রিক ফ্লাক্সের মেন ইকুয়েশন কি? ডি ফাই ইকুয়ালস টু ই ডিএস কস থিটা। ওকে, এখন যদি আমাকে ডাইমেনশন অফ ডি ফাই বের করতে হয় সেক্ষেত্রে আমাদের ডাইমেনশন অফ ক্যাপিটাল ই ডট ডাইমেনশন অফ ডিএস ডট ডাইমেনশন অফ কস থিটার কিন্তু প্রয়োজন হবে। ক্লিয়ার এভরিওয়ান? এখন ডাইমেনশন অফ ই কি হয় আমরা কি আগের দিন করেছিলাম? যদি মনে না থাকে ডোন্ট ওয়ারি, আমরা আগের দিন শিখেছিলাম যে এফ ইকুয়ালস টু হয় কিউ ইন্টু ই। এফ যেখানে কুলম্বস ফোর্স, কিউ হচ্ছে একটা চার্জ, আর ই হবে ইলেকট্রিক ফিল্ড। তো সেক্ষেত্রে ই এর ইকুয়েশন ইমপ্লাই করছে এফ ডিভাইডেড বাই কিউ। সো ডাইমেনশন অফ ক্যাপিটাল ই মিন্স ডাইমেনশন অফ এফ ডিভাইডেড বাই ডাইমেনশন অফ কিউ। ডাইমেনশন অফ এফ কি হবে? এম এল টি টু দ্য পাওয়ার -2 and dimension of q it। এটাকে ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ রাখতে হয়, ডাইমেনশন লেখার নিয়ম। এবার যদি এটাকে আমি সিম্পলিফাই করি কি পাবো? এম এল টি টু দ্য পাওয়ার -2 -2 না -3 -3 গুড, and I to the power -1। This is the dimension of electric field। আমাদেরকে ওটা তুলে নিয়ে এখানে বসাতে হবে। বসিয়ে দাও, এম এল টি টু দ্য পাওয়ার -2 I to the power -1। ওকে, আর ডাইমেনশন অফ ডিএস মানে এরিয়ার কি হবে? ডাইমেনশন অফ এরিয়া, এরিয়া কি করে আসে? ধরো একটা বর্গক্ষেত্র আছে, তার এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু লেন্থ। লেন্থের ডাইমেনশন হচ্ছে এল, তো দুটো লেন্থ থাকতে গেলে এল ইন্টু এল মানে এল স্কোয়ার। তাহলে এখানে আমার আসবে হচ্ছে এল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমার যদি সিম্পলিফিকেশন হয় তো ডাইমেনশনটা কি পাচ্ছি? এম এল কিউব টি টু দ্য পাওয়ার -3 I ইনভার্স। ওকে, ডাইমেনশন আমাদের চলে আসলো। তাহলে এখন অবধি আমরা কি কি শিখলাম? এখন অবধি শিখলাম হচ্ছে নাম্বার 1 ইলেকট্রিক ফ্লাক্স কি, নাম্বার 2 ইলেকট্রিক ফ্লাক্সকে রিপ্রেজেন্ট কি করে করতে হয়, নাম্বার 3 ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কি, নাম্বার 4 তার ডাইমেনশন কি। ওকে, এবার আমরা চেক পয়েন্ট দেখব। তোমরা স্টুডেন্টরা কেমন বুঝতে পারলে তোমাদের চেক করার জন্য একটা চেক পয়েন্ট দিচ্ছি। ওকে, সবার লেখা হয়ে গেছে? নেক্সট স্লাইড নেব। ওকে,
নেক্সট টপিক, চেক পয়েন্ট। ধরো এখানে একটা চার্জ কন্টেইনার আছে যেখানে অনেকগুলো পজিটিভ চার্জেস আছে। সে কন্টেইনার থেকে চারোদিকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে। আমরা একটা রিজিয়ন কনসিডার করছি, ঠিক আছে? এবার এই লাইন্স অফ ফোর্সগুলোকে আমি স্ট্রেট ড্র করতে পারি, অথবা আমি একটু ব্রেক ব্রেক করে ড্র করতে পারি। ওকে, তো আমি সুবিধার জন্য একটু ব্রেক করে দিচ্ছি, সুবিধা হবে তাহলে একটু। এই পজিটিভ চার্জ কন্টেইনার থেকে কিছু লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে। ওকে, আচ্ছা, যেহেতু পজিটিভ চার্জ কন্টেইনার ডাইভার্জিং নেচার হয়, সব লাইন্স অফ ফোর্সগুলো কিন্তু বেরোবে। আন্ডারস্টুড? একটা মাত্র বেরোবে না লাইন, মাল্টিপল লাইন্স তৈরি হবে। তো সেই জন্য আমরা বের করলাম। সবাই ক্লিয়ার হয়েছে এটা? দেখো প্রত্যেকটা লাইন্স অফ ফোর্স হলো কিন্তু একে অন্যের সাথে কি প্যারালেল হয়ে আছে। এটা কি মিন করছে? এই যে রিজিয়নটা কনসিডার করেছি, এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকবে। ওকে, তোমার নিচে প্রত্যেকে একটু হেডিং করে লেখো, বা সাইডে হেডিং করে লিখো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন। ইউনিফর্ম কথার অর্থ কি? ইউনিফর্মের মানে হচ্ছে যে ওই রিজিয়নের মধ্যে তুমি যেই পয়েন্টটি চুজ করো না কেন, সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর ভ্যালু একই হবে। আনিশা বুঝতে পারছো? ইউনিফর্ম মানে সব পয়েন্টে, তুমি যেই পয়েন্টে চুজ করো না কেন, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর ডাইরেকশন একই হবে। ইউনিফর্ম মানে একই। এবার আমি তিনটে সারফেস কনসিডার করব। একটা সারফেস এই ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলারলি আছে, ঠিক আছে? এই সারফেসের নাম দিয়ে দিচ্ছি আমরা ফিগার এ। আরেকটা সারফেস এই ফিল্ডের মধ্যে হরিজন্টালি আছে, ওকে, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ফিগার বি। আরেকটা সারফেস একটু টিল্ট হয়ে আছে, এটার নাম দিয়ে দেবো আমরা ফিগার সি। গট ইট? এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি প্রত্যেকটা সারফেস এরিয়া এস হয়, এটাও এস, এটাও এস অ্যান্ড এটাও এস, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আসবে যে এই সারফেসের তো ডাইরেকশন আছে, ডাইরেকশনগুলো কোন দিকে হবে? মনে রাখবে সবসময়তে একটা সারফেস তুমি যাই নাও না কেন, ডাইরেকশন অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয়। এখন এই যে প্লেনটা আমরা কনসিডার করেছি, এখন এই ডাইরেকশনটা যদি আমরা স্পেসিফিক বলি, এটা ডাইরেকশন হবে সামনের দিকে। গট ইট? ডাইরেকশন হবে ওপরের দিকে, যেটা একদম হরিজন্টাল পজিশনে আছে, আর যেটা টিল্ট হয়ে আছে তো ডাইরেকশন নিচের দিকে হলো। গট ইট? তাহলে ইয়েলো কালার দিয়ে আমরা ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করছি কার? প্রত্যেকটা সারফেসের। আন্ডারস্টুড? ওকে, আর যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, হ্যাঁ, পিঙ্ক কালারের, সেগুলো দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করছি? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে। আন্ডারস্টুড? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এ ডাইরেকশন। গট ইট এভরিওয়ান? তাহলে আমাকে একটা এখানে সিম্পলিফাই করতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের সাথে এরিয়া ডাইরেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, থিটার ভ্যালু কত হবে। প্রথমের পিকচারে যদি আমরা ভালো মতো অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো যে ইলেকট্রিক ফিল্ড এ ডাইরেকশন আর সেই এরিয়া ডাইরেকশন দুটো কিন্তু পরস্পরের সাথে কি প্যারালেল আছে। আর যদি প্যারালেল থাকে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ফর্ম হবে? 0। গুড, তাহলে থিটা এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। ফিগার বিতে
যখন আমরা হরিজন্টাল সারফেস নিচ্ছি তখন দেখো ডাইরেকশনটা কিন্তু ওপরের দিকে, তাহলে সেই ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দুটো পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখছি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর এইখানে যেখানে সারফেসটা একটু টিল্ট হয়ে আছে সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে? উই ডোন্ট নো। সেটা 30ও হতে পারে, 60ও হতে পারে, 75ও হতে পারে, জানি না সেটা আমরা। এইটা হচ্ছে সেই অ্যাঙ্গেল, আমি ধরে নিচ্ছি থিটা। ক্লিয়ার? তাহলে এখানে থিটাটা আননোন আছে, এটা নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 90, হ্যাঁ, লেস দ্যান 90, মোর দ্যান 0, তার থেকে বেশিও হতে পারে, কোনো সমস্যা। আমাদের কাছে মেন ইকুয়েশন কি ছিল 5 বের করার? d5 ইকুয়ালস টু e ডট ds cos থিটা। আন্ডারস্টুড? আমাদের টার্গেট হবে কতগুলো লাইনস অফ ফোর্স পারপেন্ডিকুলারলি প্রত্যেকটা সারফেস থেকে বেরিয়ে গেছে পাস করে। আমরা যেহেতু এখানে স্মল এরিয়া কনসিডার করছি না, আমরা এখানে ডিএস নিচ্ছি না, আমরা যদি টোটাল সারফেসটাই নিই, যে টোটাল সারফেসটা কিন্তু একদম রেগুলার শেপের আছে, তখন ডিএস নেওয়ার প্রয়োজন পড়বে না। যদি ইররেগুলার শেপের হয় তখন আমরা একটা ছোট্ট রিজনকে বোঝানোর জন্য ডিএস ইউজ করি, কেন আমরা ইন্টিগ্রেশন পরবর্তীকালে করব। কিন্তু এখানে আর ডিএস নেওয়ার প্রয়োজন পড়বে না, তার কারণ প্রত্যেকটা শেপ কিন্তু একটা শিটের মতো রেগুলার দেখতে লাগছে। আন্ডারস্টুড? তো সেই রেসপেক্টে একটা কাজ করি, আমরা যদি এখানে ফাই বের করতে চাই তাহলে ফাইর ইকুয়েশনটা আমরা কি পাবো? ই এস কস থিটা। এখানেও আমি সেম ইকুয়েশন পাবো ই এস কস থিটা, এখানেও আমি সেম ইকুয়েশন পাবো ই এস কস থিটা। কিন্তু যখন আমি থিটা ইকুয়ালস টু 0 পুট করব তখন শুধুমাত্র কিন্তু ই এস পাচ্ছি, কারণ কস 0 এর ভ্যালু হচ্ছে 1। তো পুট করে দিই, দেখি কি পাচ্ছি, শুধুমাত্র পাবো হচ্ছে ইএস। এখানে যদি পুট করি তাহলে পাবো হচ্ছে ইএস ডট 0, দ্যাট মিনস 0, কারণ কস 90 ভ্যালু কিন্তু 0 হয়। আর এখানে কিন্তু আমার এটাই থেকে যাচ্ছে, কারণ থিটা জানি না। যদি কেউ বলে দেয় স্যার 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে ভ্যালু কত আসবে? √3/2 ইএস। যদি বলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল স্যার আছে, তখন হবে ES/2, ডিপেন্ড করছে থিটার উপরে। এটা তো মাঝখানে কোনো ভ্যালু হবে একটা, হ্যাঁ, কারণ কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, আর মিনিমাম ভ্যালু কত? 0, তাই না? তার যা বাদ বাকি নেব সব তার মধ্যেই থাকে। তাহলে আমরা এই যে প্রথমের যে সারিটা পেলাম, কি এটাকে আমরা ম্যাক্সিমাম বলতে পারি? ফাই ম্যাক্স বলতে পারি। আর যেটা পরবর্তীকালে যেটা ভ্যালু পেয়েছি ফাই ইকুয়ালস টু 0, কি এটাকে আমরা মিনিমাম বলতে পারি? কারণ যা থাকবে এর মধ্যেই থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না। ক্লিয়ার এভরিওয়ান? প্রত্যেকে বুঝতে পেরেছো? গুড। সবাই এটা চট করে লিখে নাও। হ্যাঁ, এরপরে আমরা কি শিখবো? এরপরে শিখবো হচ্ছে যে যে সারফেসটা আমরা পেয়েছি সেটা তো ওপেন সারফেস ছিল। এই সারফেসটা হচ্ছে ওপেন সারফেস ফর এক্সাম্পল। আচ্ছা, এই সারফেসের দুটো দিক আছে, একটা হচ্ছে আপার সাইড আর একটা হচ্ছে বিলো সাইড। ক্লিয়ার এভরিওয়ান? যদি আমি এই সারফেস দিয়ে একটা ক্লোজড সারফেস বানাতে চাই তখন কি করে বানাবো? কি করে রেডি করবো ক্লোজ সারফেস? আমি যদি এই সারফেসটাকে এইভাবে নিয়ে ভাঁজ করি, নিয়ে আমি এই দুটো সাইডকে যদি আঠা দিয়ে সাটিয়ে দিই, ওপরটাকে আঠা দিয়ে সাটিয়ে দিই, নিচটাকে সাটিয়ে দিই, তাহলে ক্লোজ সারফেস হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে আমরা কিন্তু কোনো কিছুকে কন্টেনও করতে পারবো, এটা ভলিউম কনসিডার করছি আমরা। আন্ডারস্টুড? এরকমভাবে আমরা একটা ক্লোজ সারফেস এখন ফর্ম করব। ওকে, সে ক্লোজ সারফেস হচ্ছে এইটা, আরবিটারি শেপের ক্লোজ সারফেস। গট ইট এভরিওয়ান? ক্লোজড সারফেস যখনই আমি তোমাকে বলছি তখন মনে রাখবা এটা একটা 3 ডিমেনশনাল পিকচার। 3D পিকচার। এবার 3D পিকচারকে এই বোর্ডে ড্র করা ডিফিকাল্ট ব্যাপার। কেন? কারণ বোর্ড হচ্ছে 2 ডিমেনশনাল, 2D, আর এটা 3D পিকচার। তো তোমাকে একটু মাথায় ইমাজিন করতে হবে।
আচ্ছা, এটা বোঝানোর জন্য দিলাম কি যে ওপরে একটা সারফেস আছে আর ভেতরে সারফেস আছে একটা। ভেতরের সারফেস বোঝানোর জন্য আমি আরেকটা নিচের দিকে একটা পার্ট দেখালাম। গট ইট? এর মধ্যেও কিন্তু হ্যাঁ দুটো কনসেপ্ট আসতে পারে। এই যে আমি ক্লোজড সারফেস নিয়েছি, এটা হতে পারে হলো, মাঝখানটা ফাঁপা, অথবা হতে পারে মাঝখানটা নিরেট সলিড হয়ে আছে। তাহলে আমাদের কাছে ক্লোজড সারফেস দিয়ে দুটো ফিগার বানানো যাবে, একটা হচ্ছে হলো ফিগার আর একটা হচ্ছে সলিড ফিগার। দুই ধরনের ক্যালকুলেশনই আমাদের ইম্পর্টেন্ট। তো আগে আমরা হলো স্ফিয়ার নিয়ে ক্যালকুলেশন করি, তারপরে সলিডের দিকে পার্টে যাব। এটা হচ্ছে একটা হলো আরবিটারি শেপ, ক্লিয়ার? কিন্তু একটা ভলিউম কিন্তু কনসিডার করছে। আন্ডারস্টুড এভরিওয়ান? আচ্ছা, এই সারফেসের ওপরেও কিন্তু আমি একটা ছোট্ট দেখে রিজিয়ন কল্পনা করতে পারি। ওকে, এই রিজিয়নটাকে আমরা বলতে পারি ডিএস রিজিয়ন। গট মাই পয়েন্ট ক্লিয়ার না? টোটাল সারফেস এরিয়া যদি এস হয়, তাহলে এই স্মল এরিয়াটাকে আমরা কি নাম দেবো? ডিএস। আগের কেসের মতো এই ডিএস এরও কিন্তু একটা ডাইরেকশন থাকবে। যেহেতু আমি ডিএসটা সারফেসের ওপরে নিয়েছি, তাই জন্য এই ডিএস এর ডাইরেকশন সবসময়তে সারফেস থেকে বাইরের দিকে। কি বললাম বুঝতে পারলে? ডিএস যেটা আমি একটা এরিয়া ছোট্ট দিকে কল্পনা করছি পুরো সারফেসের ওপরে, হ্যাঁ, তো ডিএস এই ডাইরেকশন সবসময়তে আউটওয়ার্ড। কি করে বুঝবো এটা? তুমি একটা বেলুন নাও, বেলুনটা তো একটা ভলিউম কনসিডার করছে, সারফেসটা দিয়ে বাউন্ড হয়ে আছে। তুমি যখন বেলুনটাকে ব্লো করবা, তখন বেলুনটা তো সাইজে বড় হবে, তার মানে কি তার সারফেসগুলো কিন্তু আউটওয়ার্ড বাড়ছে। ওই জন্য যে ডিএসটা আমরা এখানে উপরে কল্পনা করেছি, সেটা কিন্তু বাইরের দিকে আউটওয়ার্ড ডাইরেকশন দিচ্ছে অলওয়েজ। এখানে ইনওয়ার্ড ডাইরেকশনটা যখন বেলুন থেকে গ্যাস বেরোবে তখনই একমাত্র পাওয়া যাবে। ওকে, আচ্ছা, যদি আমি একই মানে পসিবিলিটিতে এইদিকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস গুলো আছে, সেম কনসেপ্ট। আগে কিন্তু ওপেন সারফেস ছিল, এখন বাউন্ড বা ক্লোজড সারফেস আছে। হ্যাঁ, এইদিকে আমি ইলেকট্রিক ফিল্ড ডিনোট করতে পারি, এইদিকেও করতে পারি ইলেকট্রিক ফিল্ড, হয়তো মাঝখান থেকেও কোনো একটা পাস করে গেছে এবং ডিএস কে ক্রস করে চলে গেছে। তাহলে এখানেও কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল পাবো, যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নাম দিচ্ছি। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এখানে যদি জিজ্ঞাসা করে তোমাকে, আচ্ছা বাবু বলো তো এখানে টোটাল কতগুলো লাইন্স অফ ফোর্স পারপেন্ডিকুলারলি ডিএস এরিয়াকে পাস করে গেছে? d5 equals to number of perpendicular lines of force passes through the area ds. ক্লিয়ার? এটা কিন্তু d5 রিপ্রেজেন্ট করছে। d5 ইকুয়েশন আমরা কি শিখেছিলাম? d5 equals to e dot ds. ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? এখন আমার d5 তো খুবই ছোট। d5 কে আমরা ফিজিক্সে কি বলি? ইনফাইনাইটেসিমাল ভ্যালু, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভ্যালু, যেটা হয়তো আমাদের হিউম্যান ব্রেন কল্পনাই করতে পারে না। সেটা নিয়ে ক্যালকুলেশন করা জাস্ট ডিফিকাল্ট একটা ইস্যু। ওই জন্য আমরা সবসময় টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বের করার টেন্ডেন্সি থাকে। এখন যদি জিজ্ঞাসা করে তোমায় যে কতগুলো টোটাল লাইন্স অফ ফোর্স এই সারফেস দিয়ে পারপেন্ডিকুলারলি বেরিয়ে গেছে, তাহলে d5 থেকে যদি আমার 10টা বেরোয়, তাহলে পুরো ক্লোজ সারফেস থেকে কতগুলো বেরোবে? হয়তো 1 লক্ষ বেরোচ্ছে। কিন্তু আমাকে 10টা থেকে 1 লক্ষের কনসেপ্ট নিয়ে আসতে হবে। তাই জন্য আমরা কোন সমাধানের ইউজ করি? ইন্টিগ্রেশন। ওই জন্য আমরা এখানে লিখব টোটাল লাইন্স অফ ফোর্সেস perpendicularly passes the
ক্লোজড সারফেস, প্লিজ আন্ডারস্টুড, ক্লোজড সারফেস, হ্যাঁ, ওকে, ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ই ডট ডিএস, তার ইন্টিগ্রেশন, এটাকে বলে ইন্টিগ্রেশন সাইন। সাপের মতো দেখতে পাচ্ছ ফোনা করা আছে, এটা ইন্টিগ্রেশন সাইন। ইকুয়ালস টু কি তৈরি হবে, ফাই। কিন্তু আর ডি ফাই ইউজ করছি না, এই ডি ফাই ইন্টিগ্রেশন করে কিন্তু আমরা ফাইটা পাচ্ছি। ওকে, এবার যেহেতু এটা ক্লোজড একটা ইন্টিগ্রেশন, ক্লোজড কার্ভের মধ্যে হচ্ছে, ওই জন্য মনে রাখবে এর মাঝখানে আমায় একটা এই টাইপের সিম্বল দিতে হয়, and this symbol is called closed line integral। লিখে নি চট করে, যদি অসুবিধা হয় তাহলে লিখে নিতে পারো, এটাকে বলা হয় ক্লোজড লাইন ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন, যা ইচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, টোটাল যে ফ্লাক্স বা পারপেন্ডিকুলার লাইন্স অফ ফোর্স যা আমার টোটাল এরিয়ার মধ্যে দিয়ে পাস হচ্ছে, সেটা এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো। ক্লিয়ার এভরিওয়ান? কোনো প্রবলেম আছে কারো? নেই, খুব সুন্দর। এবার এটা নর্মাল, এখানে গস কি করলো, ও একটা অত বড় সায়েন্টিস্ট, হ্যাঁ, এটা তো আমরা নর্মালি বলতে পারবো স্যার এরকমটাই হয়, ম্যাথামেটিক্স তো তাই বলে, কিন্তু গস এসে আমাদের কাছে কি করলো, কি এমন করলো যাতে করে ও স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে পারলো, স্টুডেন্ট ফেভারিট হতে পারলো। গস বলছে যে বাবু তুমি যখন একটা পয়েন্ট নিবা, সে পয়েন্টের একটা ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন তোমায় দিবে, তুমি যদি আরেকটা পয়েন্ট নাও তাহলে সেখানে আরেকটা ফিল্ড ডাইরেকশন পাবা, তুমি 3 নাম্বার পয়েন্ট নাও সেখানে আরেকটা, তাহলে ডিফারেন্ট পয়েন্টসে ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। কিন্তু আমি তোমায় যে সারফেস দেব, সেই সারফেসে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই হবে আর ডাইরেকশনে একই হবে। আর তুমি আমার সারফেস নিয়ে কাজ করো, তোমার ভুল হবে না, তোমার 100% অ্যাকিউরেসি থাকবে। তুমি যদি অন্য কারো হেল্প নিয়ে করো, তোমার ভুল ধরো হবে বা হতে পারে বা নাও হতে পারে, কিন্তু আমারটাতে তোমার ভুল হবে না। আর সুবিধা কি, তুমি যেই পয়েন্টে নিবা না কেন, সেই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডাইরেকশন সবটাই একই। তোমার খাটনি কমে যাচ্ছে, ব্রেনের কাজ করার দরকার পড়ছে না। আন্ডারস্টুড? আচ্ছা, গস কি বললো, গস খুব সুন্দর করে বলল যে এই যে ইলেকট্রিক ফিল্ড ই আছে, তার সাথে ডিএস আছে, মাঝখানে ডট প্রোডাক্ট আছে, তো একটা কাজ করো, সিম্পল, ভাবতে হবে না কিছু বেশি, তুমি এখানে ফাই লিখো, ইন্টিগ্রেশন দাও, স্টেপ বাই স্টেপ আমরা শিখছি, হ্যাঁ, 1 বাই 1 স্টেপে গস বলে গেছিল আমাদের। প্রথমে আমাকে ডটকে সরাতে হবে। গস বললো তুমি প্রথম স্টেপে এই ডটকে সরিয়ে দাও, ব্যাস। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার ডট সরালে তো কস থিটা নিয়ে আসতে হবে। গস কি বললো, কস থিটাকে ভুলে যাও, আমি সামলে নেব, তোমাদের অত ভাবতে হবে না। যদি ভুল হয় আমার নামে ব্লেম করে দেবে তোমরা, যে স্যার বলেছিল আমরা করে নিয়েছি। এমন করে সিস্টেম বানালো গস, যে তুমি যেইভাবেই তুমি নাও না কেন, তোমার ডাইরেকশন বিটুইন ওই এরিয়া ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একই দিকে হবে। তাহলে থিটা অলওয়েজ জিরো, থিটা অলওয়েজ জিরো হয়, তাহলে কস জিরো কত ভ্যালু দেবে, 1। ওই জন্য ইডিএস কস জিরো লেখা যা, আর ইডিএস লেখাও তা, ডট নিয়ে আর তো মাথা ঘামানোর প্রয়োজন নেই। তাহলে এটা কিন্তু গস ফার্স্ট স্টেপে বললো, ফার্স্ট স্টেপ তার। ও কিন্তু এখানে আর থামেনি, আরও কিন্তু আমাদের হেল্প করেছে। ও বললো যে স্যার আমাদের কনসেপ্ট কি হতে পারে, যেহেতু এই কন্টেনার থেকে এইটুকু এই পোর্শনে কিন্তু ডিস্টেন্স যা হবে, এই পোর্শনের ডিস্টেন্স কিন্তু অন্য রকমের হবে। তো ডিস্টেন্স বাড়তে গেলে আমরা কি শিখি ইলেকট্রিক ফিল্ডে, ই প্রপোর্শনাল টু 1/r² হয়, আগের দিন বলছিলাম। ডিস্টেন্স বাড়তে গেলে ইলেকট্রিক ফিল্ড বাড়ে, ডিস্টেন্স কমতে গেলে ডিস্টেন্স কমলে ইলেকট্রিক ফিল্ড বাড়ে, ডিস্টেন্স বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমে, এটা রেসিপ্রোকাল রিলেশনশিপ আছে। গস বলো ভাবতে হবে না, ভুলে যাও। আমি বলছি সেটা শোনো, গস বলছে যে তুমি এক কাজ করো, তুমি ধরে নাও সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, সব জায়গাতে একই, ডিস্টেন্স বাড়লেও একই, কমলেও একই, ডাজন্ট ম্যাটার। যদি একই হয় তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারবো যে ই, এটা এই যে ই আমরা নিচ্ছিলাম এখানে, এখানে ধরে নিচ্ছি ই, ই কিন্তু হবে
কনস্ট্যান্ট অলওয়েজ। ক্লিয়ার? তুমি বেশি ভাবতে হবে না, যদি ভুল হয় তাহলে আমার দায়িত্ব। ওকে, তাহলে যদি ই কনস্ট্যান্ট হয় তাহলে পরের স্টেপে আমরা কি পাবো হোমাইয়া? ফাই ইকুয়ালস টু কি আসবে? ই যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে আমরা কি স্টেপ করি? ফার্স্ট অফ অল আগে বের করি ওকে। আগে বের করতে গেলে কি হবে? ই গেল বাইরে, ক্লোজার ইন্টিগ্রেশন ডিএস, ব্যাস সিম্পল স্টেপ। এটা হচ্ছে ওর সেকেন্ড স্টেপ। তাহলে ই এর ঝামেলা শেষ, ডিরেকশনের ঝামেলা শেষ, শুধু যদি ক্যালকুলেশন করতে হবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস এর। ক্লিয়ার মায়া, বুঝতে পারছো? তাহলে এইটা আউটকামস বেরোলো। তাও বাচ্চারা কষ্ট পাচ্ছে, ইন্টিগ্রেশন সলভ করব, কত কঠিন ব্যাপার একটা, ডিএস তাও আবার সারফেস ইন্টিগ্রেশন। একটু বলে রাখি ফর দ্য নলেজ, ইন্টিগ্রেশন তিন ধরনের হয়, লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল। তোমাদের ক্লাস 12-এ কেবলমাত্র শেখানো হয় লাইন ইন্টিগ্রাল, সারফেস নেই, ভলিউম নেই। আর যদি ফিজিক্স নিয়ে স্টাডি করো তাহলে সারফেস ইন্টিগ্রাল পাবা, ভলিউম পাবা। এটা যেটা পাচ্ছ দেখতে, এটা বলে সারফেস ইন্টিগ্রাল, কারণ ডিএস আছে। আর যদি ডিএল থাকতো বা ডিএক্স থাকতো তাহলে কি আসতো? লাইন ইন্টিগ্রালটা আসতো। আর যদি ডিভি থাকে তাহলে ভলিউম। তো এই ইন্টিগ্রেশনটা ছাত্ররা বলে স্যার অনেক কঠিন, যদি কঠিন না, হ্যাঁ, তখন গস বললো আরো ইজি করতে হবে, তাও আরো করে দেবো ইজি। এক্স্যাক্টলি, গস তখন একটা এক্সপ্লেনেশন দিল, প্লাস পয়েন্ট করছি। গস একটা একদম বোঝানোর জন্য বাচ্চাদেরকে একটা স্ফিয়ার ড্র করলো। তোমরা কোনো স্ফিয়ার দেখেছো? কেমন দেখতে হয় স্ফিয়ার? গোল হয়, লাইক আ ফুটবল। একটা কাজ করো, তুমি ফুটবলের মধ্যে একটা চার্জ নাও, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই ফুটবলের মধ্যে আমি একটা চার্জ নিলাম, যেটাকে আমরা প্লাস Q1 চার্জ বলছি, এখানে চার্জ নিলাম প্লাস Q2 চার্জ। তাহলে কতগুলো চার্জ ভেতরে আছে? দুটো। অ্যামাউন্ট কত? Q1 প্লাস Q2। তাহলে আমি যদি এখন বলি টোটাল চার্জ কত হবে বা কিউ ইনসাইড কত হবে, তাহলে কি বেরোবে? এখানে কিউ ইনসাইড কত? ইনসাইড মানে কি? ভেতরে, তাই না? তাহলে কিউ ইনসাইড কত হবে? Q1 প্লাস Q2, সিম্পল কনসেপ্ট, Q1 প্লাস Q2। ক্লিয়ার মাই ওয়ার্ডস? ওকে, আচ্ছা, এবার আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম মনে হয় সেকেন্ড দিনে, হ্যাঁ, পারমিটিভিটি, যাকে আমরা রিপ্রেজেন্ট করতাম এপসিলন দিয়ে, মনে আছে? যে ওই কনস্ট্যান্ট কে কে রিপ্লেস করেছিলাম এসআই সিস্টেমে 1/4 এপসিলন নট, এয়ার স্পেসে এপসিলন নটটা হচ্ছে এয়ার স্পেসে পারমিটিভিটি, তাই না? তো এখানে কিন্তু আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এপসিলন অর এপসিলন নটের, তাই না? এপসিলনটা হচ্ছে যে কোনো মিডিয়ামের জন্য, আর এপসিলন নটটা কিসের জন্য? এয়ার। তো আমরা যে কোনো মিডিয়াম নিয়ে প্রথমে সিস্টেমটাই কঠিন করব না, আমরা এয়ার মিডিয়াম নেব। তাহলে আমরা এখন যদি এপসিলন নট নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে এটা কেবলমাত্র আসবে এয়ার মিডিয়ামের জন্য, অথবা তুমি যদি শূন্য স্থান বা এমটি স্পেসে করতে চাও তাও কিন্তু পসিবল। শুধুমাত্র পার্থক্য এই নট বা জিরো পুট করতে হবে আর করতে হবে না, এটুকুই যা, আর কিছু না। ওকে, তাহলে সেই রেসপেক্টে আমি যদি এই দুটো কনসেপ্ট পেয়ে যাই, গস বললো তুমি তো ফাই কি করে বের করছিলে? ফাই বের করছিলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কত কঠিন বিষয়, তোমাকে ই আর ডিএস এর মধ্যে ডট তুলতে হচ্ছিল, পরবর্তীকালে আবার ই বের করতে হচ্ছিল, কত ঝামেলা, স্টেপ বাই আবার ইন্টিগ্রেশনে করতে হবে ডিএস এর। একটা কাজ করো, কাজটা হচ্ছে তুমি একটা ইকুয়াল সাইন দাও, এখানে লিখো হচ্ছে কিউ ইনসাইড আর নিচে লিখো হচ্ছে এপসিলন নট, হয়ে গেল ফাই বের করা। কিচ্ছু করতে হবে না, তুমি শুধু দেখো কতগুলো চার্জ আছে আর তার নিচে সেই মিডিয়ামের পারমিটিভিটি বসিয়ে দাও, আনসার চলে আসবে। মানে ইন্টিগ্রেশন করে তুমি যা ভ্যালু পাবা আর এটা করে যা ভ্যালু পাবা একই। ক্লিয়ার? তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি এটাকে বলা হয় গসেস থিওরেম। কি নাম? গসেস থিওরেম। গসেস থিওরেম, আন্ডারস্টুড?
এটা এমন একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ইকুয়েশন যেটা দিয়ে তুমি অনেক বড় বড় কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া গস দিয়ে গেছিল, সেটা কিন্তু মানতে হবে। সেটা যদি না মানো তাহলে তুমি ওকে মানছো না, তাহলে ওর লজিকগুলো তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সিম্পল কনসেপ্ট। আজকে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তুমি মানে আমার মতে চলছে না, আমি তোমাকে কিছু সাপ্লাই করবো না, দেবো না কিছু। এটাই হচ্ছে লজিক। তো গস কিছু মানে টপিক দিয়ে গেছিল যেই জিনিসগুলো তোমাকে মানতে হবে। ঠিক আছে, ফার্স্ট কি লিখে নিই আমরা। তাহলে আমরা এখানে যেটা লিখবো একটু নোট করে লিখে নিই, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে মানতে হবে। নাম্বার ওয়ান, we have to choose a perfect Gaussian surface for the calculation. Clear everyone? Number two, ওকে, এটা কিন্তু ফার্স্ট স্টেপ। নাম্বার টু যেটা আমাকে মানতে হবে সেটা হচ্ছে যে কিউ ইনসাইড, কিউ আইএনএস means total charge বা charges enclosed in the container. Clear? And number three, the most important, okay, phi total does not depend on the shape of the enclosure. ক্লিয়ার এভরিওয়ান? মানে তুমি যে শেপটা নিবা, ধরো তোমার ভুল বশত একটা অন্য শেপ নিলে তুমি গসিয়ান সারফেস নিচ্ছ না, তাহলে কি তোমারটা ভুল হয়ে যাবে? গসিয়ান বলছে না, ভুল হবে না। তুমি নিতে পারো তোমার ইচ্ছা মতো গসিয়ান সারফেস, কিন্তু যেন সেটা ক্যালকুলেশনটাকে ইজি করে। তুমি কেন অযথা ফিজিক্সকে কঠিন করবে? আমার ফার্স্ট লজিক কি ফিজিক্সে, যে আমার যেটা পড়তে ভাল লাগছে না আমি পড়বো না, বাদ দিব। আমার যেটা ভাল লাগবে ফিজিক্স পড়তে আমি সেটা পড়বো। গসিয়ান কিন্তু একই রকম ভাবেই ভাবতো আর কি। যেমন আমরা যেখানে সারফেসটা নিয়েছি, ঠিক আছে, এটা স্ফিয়ার নিয়েছি, এটা কিন্তু একটা গসিয়ান সারফেস, এটা একটা গসিয়ান সারফেস। ঠিক আছে, আমরা যদি এখানে এই দেখি এনক্লোজারটা দেখি, এটাও কিন্তু একটা গসিয়ান সারফেস। লিখে নিই, এটা হচ্ছে গসিয়ান সারফেস। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে গসিয়ান সারফেস নিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে গেলে আমাদের সুবিধা হবে। এটা কোনো শেপ আছে? কোনো শেপ আছে? আরবিটারি শেপ, কিন্তু তাও এটা কনফার্ম যে এর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, এই পয়েন্ট বলো, এখানে বলো, এখানে বলো, এখানে বলো, সারফেসের সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের কিন্তু ইকুয়েশন ডাইরেকশন একই হতে হবে, নাহলে সে কিন্তু গসিয়ান সারফেস হবে না। ওকে, এক্সাম্পল দিই, একটা স্ফিয়ার নাও, আর এটা স্ফিয়ারে তো গসিয়ান সারফেসের মধ্যে আসলোই, ক্যালকুলেশন করে দেখলাম আমরা। একটা সিলিন্ডার, একটা সিলিন্ডার কি গসিয়ান সারফেস ভাবতে পারি আমরা? আনসার হচ্ছে হ্যাঁ, একটা সিলিন্ডারও কিন্তু একটা গসিয়ান সারফেস। একটা প্লেন শিট, খাতার যে পেজগুলো বা তোমাদের মেটেরিয়ালের যে পেজগুলো, সেগুলো কিন্তু একটা গসিয়ান সারফেস। আমি পৃথিবীর যে কোনো কিছু গসিয়ান সারফেস বলতেই পারি, কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে যে গসিয়ান সারফেসের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড তার ডাইরেকশন যেন একই হয়, আদারওয়াইজ কিন্তু তারা গসিয়ান সারফেস হবে না। ক্লিয়ার? এবার এই সারফেসে কিন্তু আবার দু ধরনের টাইপের হয়, ক্লোজড আর ওপেন। যদি ক্লোজ সারফেস হয় তাহলে ক্লোজ সারফেসের আবার দুটো পার্ট, কি কি? হলো আর সলিড। আই থিঙ্ক এটা তোমাদের মাথায় ঢুকেছে, তাই তো? এবার আমরা কোশ্চেন করতে পারি, স্যার আপনি তো এখানে বললেন যে
দিস গসেন থিওরেম, যেটা খুব সিম্পলিফাই করে দিচ্ছে, আপনি দুম করে লিখলেন যে কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন জিরো। প্রশ্ন হচ্ছে যে কিভাবে হয় এটা, এটার কি কোনো প্রুফ আছে, না গস ডিরেক্টলি লাইক নিজের ইচ্ছা মতো বসিয়ে দিয়েছে? তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি তো এটা প্রুফ পাই নাকি। মানে আমরা কিন্তু প্রুফ বলছি না, কিছু কিছু ফিজিক্সের সায়েন্টিস্ট আছে যারা গড গিফটেড ছিল। ফর এক্সাম্পল, যদি আমি কোয়ান্টাম মেকানিক্স কথাটা বলি, মানে আমাদের হায়ার ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্স আছে। শ্রোডিঙ্গার রাত্রিবেলা ঘুমোলো, সকালবেলা উঠলো, এটা কি বোর্ডে লিখলো, সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাই কোয়ান্টাম মেকানিক্সের মেন ইকুয়েশন হয়ে গেল। আজ অবধি তার কোনো প্রুফ নাই, আর কেউ এটাকে ভুল বলতেও পারছে না, কারো সাহস নাই বলার ভুল, ওটাই চলছে। ইকুয়ালস টু এমসি স্কোয়ার আইনস্টাইন দিয়ে গেছে, যার জন্য ফেমাস। ওটা প্রুফ দেখাও আমাকে, প্রুফ নেই। তাহলে কি ওটা কি ভুল? নেই। অ্যাভোগাড্রোস নাম্বার প্রুফ করে দেখাও আছে। অতগুলো নাম্বার কে গুনবে ভাই? কতটা কাকা, কতটা সময় আছে? 10⁻23 অর্ডার, ভাবা যায়? কারো কাছে সময় নাই, যা বলেছে বলে ওটাকে মেনে আমরা চলি, ওটাই চলছে মেনে। তো কিছু কিছু লজিক বা থিওরি যেটার কোনো ডিটেল প্রুফ নাই, কিন্তু ওটা আমাদের ফিজিক্সে ইমপ্লিমেন্ট হয়ে আছে, ওকে ব্যর্থ বা ভুল মত করার মতো স্পর্ধা আমাদের কাছে নাই। ঠিক আছে, তার মানে গসেস থিওরেম এমন একটা অ্যাপ্লিকেশন যেটা ভুল এখন অবধি পাওয়া যায়নি। এটাকে আমরা একদম সলিড করে পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারি নিঃসন্দেহে, টাইমটাও বাঁচাবে। ঠিক আছে, আর নির্ভুল তুমি পাবা, নেগেটিভ মার্কস অ্যাটলিস্ট হবে না, যেটা ফিজিক্সে তোমাদের অনেক নেগেটিভ মার্কস হয়ে যায়। ঠিক আছে, সেটা হবে না অ্যাটলিস্ট। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে গসেস লটাকে প্রুভ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার সবাই খাতায় একটু হেডিং করে নাও, অ্যাপ্লিকেশন। ফার্স্ট নাম্বার 1, খাতার উপরে হেডিং করে প্রত্যেকে লেখো, find the field intensity, find the field intensity inside and outside, inside and outside a uniform charged, a uniform charged hollow sphere of radius r, sphere of radius capital R, and total charge capital Q. ওকে, তার মানে আমরা একটা হলো স্ফিয়ার নিচ্ছি যার মধ্যে হ্যাঁ টোটাল চার্জ ক্যাপিটাল কিউ আছে, আর যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। গট ইট? একটা স্ফিয়ার ড্র করে নিই। এটা হচ্ছে একটা স্ফিয়ার, ক্লিয়ার? এবার ইনসাইড আউটসাইড পয়েন্ট মানে কি বুঝি? ইনসাইড আউটসাইড পয়েন্ট মানে কি বুঝি আমরা? ভেতরের পয়েন্ট ইনসাইড, বাইরের পয়েন্ট আউটসাইড। আর সারফেস পয়েন্ট মানে তলের ওপরে, মানে সারফেসের ওপরে কোন একটা পয়েন্ট। তো ফার্স্টে আমরা ইনসাইড পয়েন্ট খুঁজি। তো এই যে স্ফিয়ারটা আমরা নিয়েছি তার ইনসাইড পয়েন্ট মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট, ধরো এইখানে একটা কোনো পয়েন্ট নিয়ে নিয়েছি। মনে থাকবে সবার? আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো আপ করছি, হ্যাঁ ভালো করে বুঝবা কিন্তু। হ্যাঁ আচ্ছা, একটা চার্জ যদি হলো স্ফিয়ার হয়, যদি আমি এটা মেটালি কনসিডার করি, মেটাল চার্জ আছে তার মধ্যে, হ্যাঁ আর খুব সিম্পল কোয়েশ্চেন, চার্জটা কোথায় থাকবে? আমি ধরো এটা কিউ পরিমাণ চার্জ বাজার থেকে কিনে নিয়ে আসলাম, নিয়ে দিয়ে দিলাম, তাহলে চার্জটা কোথায় থাকবে? সারফেসে থাকবে। হ্যাঁ, যদি কিউ এর ভ্যালু 2 কুলম্ব 3 কুলম্ব 4 কুলম্ব হতে পারে, তাহলে ওই ভাগ হয়ে থাকবে,
ডিস্ট্রিবিউট হয়ে গেল, সে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলো না, ফর এক্সাম্পল ধরলাম, ডিস্ট্রিবিউট তো হয়েছে বা সারফেসে তো আছে। তাহলে আমায় বলো দেখি, যদি একটা গসিয়ান সারফেস আমরা ড্র করি, ফার্স্ট স্টেপ কি, একটা গসিয়ান সারফেস চুজ করে নেওয়া। ওকে, তাহলে আমি যদি এইটা আমাদের অবজারভেশন পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটাকে রেসপেক্ট করে একটা আমরা গসিয়ান সারফেস কল্পনা করলাম, তার সেন্টার হচ্ছে এটা। তাহলে আমরা কেমন গসিয়ান সারফেস কল্পনা করেছি, একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, স্টেপ 1, আগে এটা লিখে নিই, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যদি আমরা মোড বা প্রসেসটা শিখে যাই তাহলে আমাদের বাকিগুলো করতে অসুবিধা হবে না। তাহলে স্টেপ 1, a perfect Gaussian surface, chose a spherical Gaussian surface. ক্লিয়ার? আচ্ছা, এই যে গসিয়ান সারফেস চুজ করলাম, এর তো নিশ্চয়ই একটা রেডিয়াস হবে, তো আমি স্ফিয়ার চুজ করেছি, তো আমি এই রেডিয়াসটাকে ধরলাম হচ্ছে স্মল আর। ক্লিয়ার? আর পুরো স্ফিয়ারের রেডিয়াস কত ছিল, ক্যাপিটাল আর। ওকে, ওটা না লিখলেও হবে এখন ইনসাইডের জন্য। হ্যাঁ, তাহলে আমার সেকেন্ড স্টেপ কি হওয়া উচিত, আমি লিখেছিলাম কিউ ইনসাইড খোঁজা। তাহলে কিউ ইনসাইডের ভ্যালু কত হবে, স্টেপ 2। তাহলে কিউ ইনসাইড ইকুয়ালস এখানে কত ভ্যালু দেবে আমাকে, চার্জ কত আছে, চার্জ বাবু আছে এখানে প্লাস কিউ পরিমাণ, যেটা কিনা সারফেসে আছে। তাহলে পয়েন্ট তো আমার ভেতরে, গসিয়ান সারফেস ভেতরে, তাহলে গসিয়ান সারফেস কি পরিমাণ চার্জকে ধরে রেখেছে বলো, চার্জ তো নাই, গসিয়ান সারফেস তো ভেতরে আছে, তো চার্জ কোথায় আছে, চার্জ তো বাইরে আছে। তা তুমি কিভাবে বলতে পারো যে ওর মধ্যে চার্জ থাকবে কিছু, তাহলে কিউ ইনসাইড কত হবে, 0 হবে, কারণ চার্জ গসিয়ান সারফেসের মধ্যে নাই, তার বাইরে আছে। ওকে, তাহলে আমরা এখানে কিউ ইনসাইড পাবো হচ্ছে 0। ঠিক আছে, স্টেপ 3 কি হবে, স্টেপ 3 হবে হচ্ছে আমাকে এটা বুঝতে হবে যে ফাই, যেটা আমরা আগে পেয়েছিলাম ইলেকট্রিক ফ্লাক্স, তার ইকুয়েশন কি ছিল, মেন থিওরেম কি ছিল, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশন ইকুয়ালস টু ফাই ইনসাইড এই কিউ ইনসাইড বাই এপসিলন 0। তারপরে আমরা এইটাকে বাইরে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমাদের হাতে সময় কম, তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য আমরা ডিটেল ক্যালকুলেশন না করে একবারে বের করে দিচ্ছি। কোনো সমস্যা হবে কারো, আমরা তো দেখলাম ই বাইরে বেরোবে, তাহলে ই ডট ডিএস, আর এখানে ছিল হচ্ছে কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন 0। ক্লিয়ার এভরিওয়ান? আমাদের মেইন টার্গেট হবে এই দুটোর ওপরে। হ্যাঁ, এই দুটো আমাকে মেইন বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ড, কারণ কোয়েশ্চেন আমাকে বলেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করো, আমাকে ই বের করতে বলেছে। ক্লিয়ার? এই যে ডিএসটা আমরা পেয়েছি, এই ডিএসটা কি অ্যাকচুয়ালি, ডিএসটা হচ্ছে, এটা যদি আর রেডিয়াস হয় তাহলে ডিএস হচ্ছে ওই যে সারফেসটা আমরা নিয়েছিলাম হলুদ কালারের দেখতে সারফেসটা, যে স্ফিয়ার, হ্যাঁ, তার ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল সারফেস এরিয়া পাবো। কার ইন্টিগ্রেশন, ডিএস এর। তাহলে ইন্টিগ্রেশন ডিএস আমায় কি দেবে, টোটাল সারফেস এরিয়া অফ দি স্ফিয়ার, যেটা আমরা ক্যালকুলেশনের জন্য নিয়েছিলাম। ওর এরিয়া কত, এস তো মানে অ্যালফাবেট, মানে অ্যাকচুয়ালি কি হয়, যখন রেডিয়াস দেওয়া থাকছে একটা স্ফিয়ারের ভলিউম হয় 4/3 পাই আর কিউব, আর সারফেস এরিয়া কত হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যে ডিএসটা পাচ্ছি, দেখো ভালো মতো খেয়াল করো কিন্তু, হ্যাঁ, এখানে যে আমরা ইকুয়ালস টু দিলাম, ই গেল বাইরে, এই ডিএস ইন্টিগ্রেশন করলে এটা কিন্তু ক্লোজ ইন্টিগ্রেশন হবে, তো এটাকে ঠিক করে নাও, এটা হবে ক্লোজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে একটা মানে স্ফিয়ারের সমগ্র তলের ক্ষেত্রফল। আর এই জায়গাতে যে আমরা কিউ ইনসাইড লিখছি, কত কিউ ইনসাইড কত পেয়েছি, 0 পেয়েছি, বসিয়ে দাও 0, তাহলে 0 ডিভাইডেড বাই এপসিলন 0। ক্লিয়ার? তাহলে 0 বাই সামথিং কত, 0। তাহলে এখানে আমাদের কাছে আলটিমেট আসছে হচ্ছে ই
ডট 4πr² ইজ ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করছে ই মাস্ট বি 0, কারণ এই যে টার্ম 4πr², এটা তো 0 হওয়া পসিবল না, তাহলে ই একমাত্র 0 হবে। তাহলে ইনসাইড পয়েন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। তাহলে আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে কি লিখবো? হ্যাশট্যাগ ই ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0। না বুঝতে পারলে বলো। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা কিন্তু ই ইনসাইড পেয়ে গেলাম 0। কারণ কি? কারণ এই কন্টেনার মানে গসিয়ান সারফেস কিন্তু কোনো চার্জকে এনক্লোজ করেনি। আন্ডারস্টুড? ওকে, এরপরে আমরা কি দেখব? লাইক আউটসাইড পয়েন্টটাও খুঁজতে হবে, কারণ আমাদের কোয়েশ্চেনে কি দিয়েছে? কোয়েশ্চেনে দিয়েছে ইনসাইড পয়েন্ট অ্যান্ড আউটসাইড পয়েন্ট, রাইট? তো সেম পিকচার আমরা আউটসাইড পয়েন্টের জন্য ফোকাস করি। ওকে, আর এই পার্টটাকে একটু ইরেজ করতে হবে। ক্লিয়ার? তাহলে আউটসাইড পয়েন্ট মানে হচ্ছে কোথাও একটা বাইরের পয়েন্ট, ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমরা একটা পয়েন্ট চুজ করি এইখানে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা আউটসাইড পয়েন্ট পি। নাও আচ্ছা, এটা আমাদের সেন্টার। যে স্ফিয়ার আমরা নিয়েছি সেই স্ফিয়ারে তো একটা সেন্টার থাকে, মাঝখানে সেন্টার আছে। সেন্টার থেকে পি পয়েন্টের আমি ডিস্টেন্স মেজার করছি, সেই ডিস্টেন্স হচ্ছে গিয়ে এক্স। ক্লিয়ার? আর স্ফিয়ারের একটা নিজস্ব রেডিয়াস আছে, সেই স্ফিয়ারের রেডিয়াস আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল আর, মানে যেটা কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে। আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? চুজ এ স্ফেরিক্যাল গসিয়ান সারফেস। তাহলে আমি যদি একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস চুজ করি, তাহলে এইটা হচ্ছে একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস। মোটামুটি হলো একটা। আন্ডারস্টুড? তো যে চার্জটা আমরা ওই হলো স্ফিয়ারের মধ্যে দিয়েছিলাম সেটা তো অ্যাকচুয়ালি গসিয়ান সারফেসের মধ্যে চলে আসলো। এবার তা আমি যদি কিউ ইনসাইড ভাবি, তাহলে কিউ ইনসাইডের ভ্যালু কত আসা উচিত? প্লাস কিউ আসা উচিত। এই যে প্লাস কিউ লিখলাম, প্লাসটা কিন্তু লিখবা, অনেক সময় মাইনাস চার্জও থাকে, তখন মাইনাস কিউ লিখতে হবে আমাকে। সাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্টেপ কি হওয়া উচিত? আমাদের গসেস থিওরেমটা নিয়ে আসা উচিত। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ফাই ইকুয়ালস টু ই গেল বাইরে, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন 0 লিখছি। ওকে এভরিওয়ান, কিউ ইনসাইড আমরা পেয়ে গেছি ফাই। আমাদের মেন টার্গেট কি? এইটুকু পোর্শন। আন্ডারস্টুড? তাহলে সেই রেসপেক্টে আমরা এখান থেকে ই আলাদা করলাম। ইন্টিগ্রেশন ডিএস মানে আমরা কি শিখেছি? ইন্টিগ্রেশন ডিএস মানে আমরা কি শিখেছি? আচ্ছা, আগের যে ক্যালকুলেশনটা করালাম, আগের ক্যালকুলেশনে একটা শুধু মানে তোমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা গসিয়ান সারফেসটা স্মল আর এ নিয়েছি, তো আমাকে এখানে ক্যাপিটাল আর দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে দিতে হবে আমাকে স্মল আর, কারণ যতটুকু আমরা গসিয়ান সারফেস চুজ করব আমার ততটুকু রিজিয়নের রেডিয়াসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওটা বুঝতে হবে। কারণ আমি বাইরের সারফেসটা দেখতে পাচ্ছি না। যখন আমি একটা স্ফিয়ারের মধ্যে থাকবো এবং আমার ওপরে আমি ছোট দেখে একটা স্ফিয়ার কনসিডার করলাম, তো আমি তার বাইরে দেখতে পাবো না। ওই জন্য আমি স্মল আর এখানে লিখেছি। তাহলে এখানে যদি আমরা সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, আমার টোটাল গসিয়ান সারফেস বাইরে থাকবে, সেখানটা সেই গসিয়ান সারফেসের রেডিয়াসটা কত? এক্স। তাহলে সেক্ষেত্রে আমার এই ফর্মুলা কি হবে? 4πx²। আন্ডারস্টুড? ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড। এখন কিউ প্লাস কিউ এ কিন্তু হোল্ড করে আছে, মানে কিউ ইনসাইড যেটা হবে সেটা টোটাল চার্জ ইনসাইড দি গসিয়ান সারফেস লিখবো, আর নিচে হবে ডিভাইডেড বাই এপসাইলন 0। ক্লিয়ার? তাহলে সেই রেসপেক্টে যদি আমরা লাইক ই লিখতে চাই, তাহলে ই হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πx² ডট এপসিলন 0। একটু গুছিয়ে লিখি, তাহলে গুছিয়ে পাবো হচ্ছে ই ইকুয়ালস টু 1/4πε0
ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে এভরিওয়ান, ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। তাহলে এটা আমাদের পি পয়েন্ট, যেটা আউটসাইড পয়েন্ট, সেই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিউ টু দ্য ক্যাপিটাল কিউ চার্জ অন দি স্ফেরিক্যাল চার্জ কন্ডাক্টর। তাহলে ইনসাইডে 0 পেয়েছি, আউটসাইডে কত পেলাম? দিস মাচ ভ্যালু। ওকে, প্রথমে যে লিখেছি 1/4πε0, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে গেছে, আর কিউ তো চার্জ, এক্স স্কোয়ার ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দি পয়েন্ট পি। আন্ডারস্টুড? আচ্ছা, এবার যদি আমরা স্ফিয়ারে সারফেসে ভাবি তখন কি টাইপের ইলেকট্রিক ফিল্ড আসবে এটাও দেখে নিই। পরবর্তী স্টেপে আমরা এইটুকু পার্টকে ডিলিট করে দিচ্ছি। ওকে এভরিওয়ান, হ্যাঁ, এবার যদি আমরা সারফেস পয়েন্টের উপরে ফোকাস করি, ভালো করে বুঝবে সারফেস পয়েন্ট, তার মানে সারফেস পয়েন্ট হতে পারে এইটা। ওকে, তো আমি যদি এটা গসিয়ান সারফেস ইমাজিন করি, তাহলে গসিয়ান সারফেস কি এভাবে ইমাজিন করা যায় না, যে এই সারফেস বরাবরই আমি একটা গসিয়ান সারফেস ইমাজিন করলাম, যেটা দেখতে একদম স্ফিয়ারের মতো অবিকল একই রকম। কি ড্র করা যাবে তো? তাহলে সেখানে চুজ এ স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, স্টেপ 1 এর পার্ট কমপ্লিট। স্টেপ 2 কি হবে? কিউ ইনসাইড চার্জ কত? তাহলে কিউ ইনসাইড কত হচ্ছে? গসিয়ান সারফেস কতটা পরিমাণ চার্জকে এনক্লোজ করছে? সারফেসে যা চার্জ থাকবে সেটাকে এনক্লোজ করে দেবে, মানে সারফেসটাই হচ্ছে এটা গসিয়ান সারফেস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে প্লাস কিউ। আন্ডারস্টুড? থার্ড স্টেপ কি হবে? সেই একই রকম ভাবে ফাই ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন 0। আচ্ছা, তাহলে এখানে আমি পাবো হচ্ছে ই ইন্টিগ্রেশন ডিএস। এবার আমরা কি লিখবো? বিকজ গসিয়ান সারফেসের টোটাল এরিয়াটা আমার লাগবে এখন। গসিয়ান সারফেসের রেডিয়াস কত? খুদ নিজে আর, কারণ পুরো স্ফিয়ারের সারফেসটাকেই আমরা গসিয়ান সারফেস বানিয়ে নিয়েছি। তাহলে আমার এখানে ফর্মুলাটা কেমন আসা উচিত? 4π ক্যাপিটাল আর স্কোয়ার, আন্ডারস্টুড, ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড হচ্ছে ক্যাপিটাল প্লাস কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তাহলে অতএব দিয়ে আমরা পাবো হচ্ছে ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4π আর স্কোয়ার ডট এপসাইলন নট। এটা যদি গুছিয়ে লিখি তাহলে আসবে ইকুয়ালস টু 1/4π এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে দিস ওয়ান ইজ দ্য electric field on the surface of the charged conductor. Okay, is there any problem? I think no. আমরা তিনটে ইলেকট্রিক ফিল্ড পেলাম। এটা যেটা পেয়েছি সেটা আউটসাইডে, যাই হোক মানে সারফেসে। এইটাই হচ্ছে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড। এইটা হবে হচ্ছে যেটা আমি লিখেছি 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড। অ্যান্ড লাস্ট ওয়ান এইটা হবে হচ্ছে সারফেস পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবারে তিনটাকে আমরা একটা জায়গাতে জিস্ট করি। ওকে, কেমন জিস্ট হবে দেখে নিই। ই ইনসাইড ইজ ইকুয়ালস টু 0, ই সারফেস is equals to 1/4π epsilon 0 capital Q by R square, আর E outside এটা কি আসবে 1/4π epsilon 0 Q divided by x square, রাইট? আমায় বলো দেখি কোনটার ভ্যালু সব থেকে কম? E ইনসাইড। কোনটা হলো সব থেকে বেশি? নো, E সারফেস। কেন?
কারণ দেখো আর ইজ লেস দ্যান এক্স, কারণ এক্স কিন্তু স্ফিয়ারের বাইরের কোনো একটা পয়েন্ট। যদি এটা হয় তাহলে 1/r² ইজ মোর দ্যান 1/x², কারণ নিচে যখন যাবে রেসিপ্রোকাল যখন হবে তখন সেটা ছোট হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক। তার মানে এটা আমি বলতে পারবো মোর, আর এটা বলতে পারবো লেস, আর এটা হচ্ছে গিয়ে মিনিমাম। ক্লিয়ার এভরিওয়ান? যদি আমরা গ্রাফ প্লট করি, এটা হচ্ছে সে গ্রাফ প্লট করলাম, এইদিকে আমি পেলাম হচ্ছে গিয়ে ডিস্টেন্স ফ্রম দি সেন্টার, হ্যাঁ, যাকে আমরা লাইক আর দিয়ে বা এক্স ডিনোট করতে পারি, আর অথবা এক্স অথবা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করলাম। আর এটা কিন্তু আসবে হচ্ছে ফর এক্সাম্পল আমি মিটারে পাচ্ছি। ওকে, আচ্ছা, আর ওপরের দিকে আমি পুট করলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নিউটন বাই কুলম, ওপরের দিকে উঠছে। মনে রাখবা সারফেস পয়েন্ট কিন্তু মোর, আর সারফেস পয়েন্ট কিন্তু মানে একটা ইলেকট্রিক ফিল্ড দেবে। যদি গসিয়ান সারফেসই ওটা সারফেস পয়েন্ট মানে সারফেস হয়ে গেছে, তাহলে সেই রেসপেক্টে সারফেসে যে ইলেকট্রিক ফিল্ড পাবো মনে রাখবা সেইটা হবে ম্যাক্স ইলেকট্রিক ফিল্ড, এর থেকে বেশি হওয়া পসিবল না। যদি ম্যাক্স হয় তাহলে এইখানে আমি লিখলাম হচ্ছে ই ম্যাক্স। ক্লিয়ার? আচ্ছা, এটা কোথায় পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে সারফেসে। সারফেস সেন্টারতে কত ডিস্টেন্সে আছে? আর ডিস্টেন্সে বা আর রেডিয়াসে দূরে আছে। এটা যদি আমাদের সেন্টার পয়েন্ট হয় তো সেন্টার পয়েন্টকে আমরা 0 পয়েন্ট বলতে পারি, লিখে নিতে পারি এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আন্ডারস্টুড? 0 থেকে আর ডিস্টেন্স অবধি সবগুলো পয়েন্ট কিন্তু ইনসাইড পয়েন্ট হচ্ছে। 0 থেকে আর সবগুলো পয়েন্ট ইনসাইড পয়েন্ট, তো সেখানে কিন্তু আমাদের কোনো ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে না। বাট যখনই আমরা রেডিয়াস ক্রস করে যখন লাইক ওই সারফেস চলে আসলাম তখন কিন্তু দুম করে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু পেয়ে যাব। এইটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? এখানে ভ্যালু কত পেয়েছি আমরা? এখানে ভ্যালু এটা হচ্ছে সারফেস পয়েন্ট, ই সারফেস, এই পয়েন্টটা, এটা ম্যাক্সিমাম ভ্যালু হয়। এবার যখন আমি সারফেস থেকে আরো উপরের দিকে উঠবো তখন কি পাবো? সারফেস থেকে আমি আরো উপরের দিকে উঠছি তখন কি পাবো? ভ্যালু আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। দেখো মোর থেকে তো লেসের দিকে যাচ্ছে, যত আমার দূরত্ব বাড়বে তত ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কমবে। ওই জন্য গ্র্যাজুয়ালি এই পয়েন্ট থেকে এটা এই রকম লাইনে নিচের দিকে নামতে আরম্ভ করে, কার্ভ একটা ট্র্যাজেক্টরি পাওয়া যাবে। আন্ডারস্টুড? তো এটা হচ্ছে আউটসাইড পয়েন্ট, এখানে সবটাই আমরা লিখে দেব আউটসাইড পয়েন্ট। আর এই যে যেটা আমি কোনো গ্রাফ পাইনি এটা ছিল ফর ইনসাইড পয়েন্টের জন্য, আউটসাইড এটা হচ্ছে ইনসাইড। তো স্টুডেন্ট আজকে আমরা যা শিখলাম মোটামুটি একটা কমপ্লিট আইডিয়া অ্যাবাউট গসেস থিওরেম ফ্রম বেসিক টু অ্যাপ্লিকেশন। তোমরা বাড়িতে এটাতে হোমওয়ার্ক স্টার্ট করো, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।